নমস্কার শ্রোতা বন্ধুরা, তাহাং দ্য টেলস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনাদের শোনাতে চলেছে একটা ভিন্ন ধরনের রোম্যান্টিক গল্প। আজকের গল্পের লেখক ইমন অর্ণব, আর গল্পের নাম পরজন্মে হইও রাধা। আজকের গল্প পাঠে থাকছেন নীল, এছাড়া মহিলা কণ্ঠে ছিলেন মৌমিতা সাহা, এবং গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে রয়েছি আমি বুবাই। প্রচ্ছদ অলঙ্করণ, শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস, এবং পর্ব পরিচালনায় আমি বুবাই সাহা। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন ইমন অর্ণবের লেখা গল্প পরজন্মে হইও রাধা। কম্পিউটারের টেবিলটার কাছে চেয়ারটা টেনে নিয়ে বসলেন জীবেন বোস। ইমেল বক্সে 2 দিন হলো মেলটা এসেছে। এই 2 দিনে অন্তত 12-10 পড়েছেন মেল, আর তার সঙ্গে আসা ছবিটাও দেখেছেন অবাক বিস্ময়ে। অবশেষে আজ উত্তর দিতে বসলেন বছর 68 বৃদ্ধ জীবেন বোস। উত্তর দেবার আগে উইলিয়াম ক্যাডেন্সের ছবিটা দেখে নিলেন আরও একবার। তারপর কিপ্যাডে আঙুল রাখলেন তিনি, ইংরেজিতে টাইপ করলেন, মাই ডিয়ার মেরিল। না, মুছে দিলেন লেখাটুকু। মনের ভিতর ঝড়ের মাতুন শুরু হলো জীবেন বোসের। আরও একবার উইলিয়াম ক্যাডেন্সের ছবিটার দিকে তাকিয়ে দেখলেন, ছবিতে প্রায় বৃদ্ধ হয়ে আসা বয়স্ক মানুষের এই মুখটার সঙ্গে যে মিলই নেই 37 বছর আগের আমেরিকার ম্যানহ্যাটন শহরের এক পানশালায় হঠাৎ দেখা মেরিল ম্যাক্সের। যদিও মেরিলের আসল নাম কোনোদিনই জিজ্ঞাসা করে উত্তর পাওয়া হয়নি জীবেন বোসের, এমনকি দেখেননি মেরিলের আড়ালে থাকা উইলিয়াম নামের তরুণের মুখটাও। তবুও 2 দিন আগে আসা ইমেইলে বৃদ্ধ উইলিয়ামের ছবি দেখে সেই স্বর্ণালী কেশ, ধূসর নীল চোখের প্রবল যুবতী মেরিলকে কল্পনা করতে কষ্ট হয়েছে জীবেন বোসের। তবুও ওই যে ছবিতে উইলিয়াম নামের বিরল কেশের বৃদ্ধ লোকটি যে হাসি মুখে তাকিয়ে আছে, সে হাসি আর কারো নয়। ওরকম হাসি শুধু হাসতে পারত একা মেরিলি। ম্যানহ্যাটন শহরের পানশালা আর নৈশ ক্লাবগুলোয় সাড়া ফেলে দেওয়া আমেরিকান ড্রাগ কুইন মেরিল ম্যাক্স। যদিও 1984 এক শরতের সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে পাওয়া এক ওজনদার বৃত্তি নিয়ে আমেরিকার ম্যানহ্যাটন শহরের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাওয়া কলকাতা শহরের আহিরি টোলার সুদর্শন তরুণ জীবেন বোসের কোনো ধারণাই ছিল না ড্রাগ কুইন শব্দের অর্থ। মেরিল শুধু জানিয়েছিল তার সবটাই নকল, তার নিজের মেরিল ম্যাক্স নামটার মতনই। তার চোখের রং, মুখের গোলাপি আভা, চওড়া ঠোঁটের হাসি থেকে পিঠের ওপর ছড়িয়ে থাকা সোনালি চুল, এমনকি যে নিটোল উদ্যত স্তনের খাঁজ বার হয়ে আছে ভেনাসের মতো, সবটাই নকল। মেরিল আরও বলেছিল, জীবেন বোসের চওড়া বুকের ওপর যেমন হাত রেখে বলেছিল তার সবটাই মেকি, বানানো, তেমনভাবেই জানিয়েছিল সে আসলে ওই পানশালার বাইরের পৃথিবীতে মেরিল ম্যাক্স নামের কেউই নেই, ছিলও না কখনো। উত্তর কলকাতার আহিরিটোলার বোস বাড়ির ছেলে জীবেন আমেরিকার ম্যানহ্যাটন শহরে পা রেখেছিল আর 25 জন বিদেশি ছাত্রের মতোই। ম্যানহ্যাটনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগটা জীবেনের কাছে ছিল নিজের জীবনের সেরা প্রাপ্তি। তবে অন্যদের মতো ছাত্রবাস নয়। জীবেন আমেরিকায় এসে উঠেছিল তার বাবার ছোটবেলার বাংলাদেশি বন্ধু রাকিব আহমেদের বাড়িতে। বাড়িটা জীবেনের বিশ্ববিদ্যালয়ের একেবারেই হাঁটা দূরত্বের ভিতর।
দোতলা বাড়ির একতলার পিছন দিকটা আহমেদ চাচা ছেড়ে দিয়েছিলেন বাল্যবন্ধু পুত্র জীবেনকে। একতলার পিছন দিকটায় দুটো ঘর, একটা রান্নাঘর আর স্নানঘর জুড়ে ছোট ফ্ল্যাটের মতো ব্যবস্থা। আর এহেন ব্যবস্থা আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পেইং গেস্ট রাখার উদ্দেশ্যেই করা। এ কথা জীবেন বুঝতে পেরেছিল ছোট্ট বাগানে ঘেরা দোতলা বাড়িটার একতলার পিছন দিকের ঘরে পা রাখা মাত্রই। সে ঘরে আরও দুজন ছাত্র এসে নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখছিল নিজেদের মতো করে। সুদূর সিঙ্গাপুর থেকে পড়তে আসা জোজো বি আর শ্রীলঙ্কার ছাত্র রামানুজমের সঙ্গে কিছুদিনের ভিতরেই জীবনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল ভালোই। অবশ্য বাড়িওয়ালার বন্ধুপুত্র হওয়ার সুবাদে জীবনকে ভাড়া দিতে হতো না কোনো। তার বদলে বৃদ্ধ আহমেদ চাচার সঙ্গে দুদণ্ড বসে গল্প করা, দিনের ভেতর একাধবার খোঁজ নেওয়া কিংবা ডিপার্টমেন্টাল দোকানগুলো থেকে এটা ওটা বাজার করে দোতলায় পৌঁছে দেবার কর্তব্যগুলো জীবন নিজের তাগিদেই করত। কলকাতার আহিরিটোলার বোসবাড়ির ৩১ বছরের জীবন ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল প্রবাসের জীবন। যেভাবে বিদেশে এসে মানিয়ে নেয় আরও 10 জন, যেভাবে ৭-এর দশকের মাঝামাঝি সুদূর রাশিয়া থেকে আন্দ্রেইভ নামের এক যুবক কলকাতায় গবেষণা করতে এসে মানিয়ে নিয়েছিল প্রবাসী জীবন, যেভাবে আন্দ্রেই পেত্রোভিচের উত্তর কলকাতার এক ঘিঞ্জি গলির বাড়িতে বসে মনে পড়ে যেত সেন্ট পিটার্সবার্গ শহরে তার বাগান ঘেরা বাড়ির ছোট্ট ওক কাঠের বারান্দাটার কথা, তেমনভাবে জীবনেরও মনে পড়ে যেত কলকাতার রাস্তাঘাট, বইপাড়া অথবা শরবতের দোকান প্যারামাউন্টে বসে ডাবের শরবত খাওয়ার কথা। তবুও সময় সব কিছুই সইয়ে দেয় মানুষকে। তাই দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক পড়াশুনো, সন্ধ্যের দিকে জোজোবি আর রামানুজমের সঙ্গে ম্যানহ্যাটনের রাস্তার বড় বড় বিলবোর্ড, রঙিন আলো, নানান রঙের মানুষ দেখে আর ব্রুকলিন ব্রিজের ওপর দাঁড়িয়ে জীবনের ম্যানহ্যাটনের জীবন কেটে যাচ্ছিল ভালোই। শরতের দিনগুলো শেষ হয়ে এলো দ্রুত। বড়দিনের আসন্ন উৎসবে মেতে উঠল ম্যানহ্যাটন শহরের রাস্তাঘাট। শীতের কামড় উপেক্ষা করেও ম্যানহ্যাটনের রাস্তাগুলো উপচে পড়ছিল মানুষের ভিড়ে। এমনই এক আনন্দ ঘন সন্ধ্যায় শ্রীলঙ্কার রামানুজমের আমেরিকান বান্ধবী রোসেলা জীবেনদের নিয়ে গিয়েছিল শহরের মেরিগোল্ড নামের একটা ছোট্ট পানশালায়। রোসেলা জানিয়েছিল এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করাবে সে তার এশীয় বন্ধুদের। সেই মেরিগোল্ড নামের পানশালায় কলকাতার জীবেন বোসের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল পানশালার রোসেলার বান্ধবী ইংরেজি পপ সঙ্গীতের তালে তালে প্রবল নৃত্যরতা স্বর্ণকেশের নীলচে ধূসর চোখের মেরিল ম্যাক্সের। রোসেলা জানিয়েছিল মেরিল আসলে নারী নয়, নারীর বেশধারী একজন ড্রাগ কুইন। মেরিল আসলে পুরুষ, জোজোবি, রামানুজম বা জীবনের মতোই একজন সম্পূর্ণ পুরুষ। মেরিলের সঙ্গে জীবনের আলাপটা অবশ্য হয়েছিল আরও কিছুদিন পর। নতুন বছরের সন্ধ্যায় মেরিগোল্ড পানশালার এক কোণের ছোট্ট টেবিলটায়। সেদিনও মেরিলের নাচের অনুষ্ঠান ছিল। দর্শকরা উল্লাসিত হয়ে ছোট্ট মঞ্চটার ওপর নাচতে থাকা স্বল্প বাস মেরিলের দিকে ছুঁড়ে দিচ্ছিল আমেরিকান ডলারের নোট। মেরিল নাচতে নাচতেই কুড়িয়ে নিচ্ছিল, গুজে রাখছিল শরীরের ভয়ঙ্কর ভাঁজগুলোয়। নাচের শেষে রোসেলা ডেকে নিয়েছিল মেরিলকে, পরিচয় করিয়ে দিয়েছিল তার এশীয় বন্ধুদের সঙ্গে। জীবনের সঙ্গে পরিচয় হওয়ার পর মেরিল হাত জোড় করে ভাঙা ভাঙা উচ্চারণে বলেছিল, নমস্তে জীবন। জীবন বোস। কলকাতার জীবন বোসের মনে পাকা রঙে ছবি এঁকে দিয়েছিল ম্যানহ্যাটন শহরের সেই মেরিগোল্ড পানশালার সঙ্গে 2 বছরের চুক্তিবদ্ধ কানাডা নিবাসী ড্রাগ কুইন মেরিল ম্যাক্স। মেরিল আদতে পুরুষ, একজন সমপ্রেমী পুরুষ। তার চলন বলন সবই নারীর মতো।
চোখের তাকানো থেকে শুরু করে মুখের হাসির কোথাও পুরুষের ছাপ ছিল না কোনো। তবুও মেরিল নারী নয়, সে পুরুষই। এ কথাটা বারবার জানিয়েছিল সে জীবনকে। ছোটবেলা থেকেই নারী সুলভ। পরবর্তী জীবনে কানাডার একটি আর্ট কলেজ থেকে ডিপ্লোমা ডিগ্রির পড়াশুনোর মাঝেই শুরু করেছিল তার ড্রাগ কুইনের জীবন। সেই পুরনো জীবনের কথা অবশ্য মেরিল খুব কমই বলতো। জীবন জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত মেরিল। ততদিনে অবশ্য বিশ্ববিদ্যালয়ের বাইরে সন্ধেগুলো জীবনের কেটে যেত মেরিলের সঙ্গেই। জোজো বি মাঝপথে পড়া থামিয়ে ফিরে গিয়েছিল নিজের দেশে। রামানুজমও আহমেদ চাচার বাড়ি ছেড়ে থাকতে শুরু করেছিল তার বান্ধবী রোসেলার সঙ্গে একই বাড়িতে। কলকাতার জীবন শুধু থেকে গিয়েছিল আহমেদ চাচার বাড়ির একতলার দুটো ঘর নিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে ম্যানহ্যাটনের পাড়ায় কানাঘুষো শুরু হয়েছিল মেরিল আর জীবনের সম্পর্ক নিয়েও। তবুও মেরিলকে চোখেই হারাতো জীবন। একদিন সন্ধ্যায় মেরিলের নাচের অনুষ্ঠানের পরে তারা চলে আসতো ব্রুকলিন ব্রিজের ওপর। পাশাপাশি দাঁড়িয়ে দুজন তাকিয়ে থাকতো কালচে মেরুন জলরাশির দিকে। কখনো ছুটির দিন সন্ধেবেলায় চলে যেত দূরে ন্যাশনাল পার্কের বনাঞ্চলের সবুজের ভিতর। তবুও জীবন কখনো স্পর্শ করেনি মেরিলের শরীর, এমনকি মেরিলের হাতটুকুও নয়। শুধু একবার ব্রুকলিন ব্রিজের ওপরে দাঁড়িয়ে প্রবল বাতাসে এলোমেলো হয়ে যাওয়া মেরিলের সোনালি চুল মুখের ওপর থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছিল জীবন। সচকিতে সরে গিয়েছিল মেরিল। মাথার তালু দু হাতে চেপে ধরেছিল মেরিল। রেগে যাওয়া চোখে জীবনের দিকে তাকিয়ে বলেছিল, What are you doing? কি করছো জীবা? এক্ষুনি যদি খুলে যেত উইক, যদি জলে পড়ে যেত নিচে পড়ছুলা। কত দাম জানো এই চুলের? তারপর মৃদু হেসে মেরিল জানিয়েছিল তাকে স্পর্শ করতে নেই। জীবন বলেছিল সে আহমেদ চাচার বাড়ি ছেড়ে দেবে, অন্য কোথাও থাকবে নিজের মতো স্বাধীনভাবে। চাইলে সে মেরিলের সঙ্গেও থাকতে পারে মেরিলের এক কামরার ছোট্ট ফ্ল্যাটে। মেরিল বলেছিল তার সবটাই নকল। এই যে সোনালি চুল, সেটা একটা পরচুলা মাত্র। যে নীলচে ধূসর চোখে জীবন সমুদ্রের গন্ধ পায়, তার নকল চোখের মণি, কন্ট্যাক্ট লেন্সের কারসাজি, গালের গোলাপি আভা, ঠোঁটের ক্রিমসন রং, সব প্রসাধন মাত্র। এমনকি এই শরীরটাও নকল। নকল স্তন, কোমরের ভাঁজ, তাও নকল। পা থেকে শুরু করে গলা পর্যন্ত এক নকল চামড়ার আচ্ছাদন মাত্র। একটা বডি স্যুট যার প্রান্তরেখা ঢাকা থাকে গলার রঙিন স্কার্ফ দিয়ে। এমনকি 2 হাতের 10টা রঙিন নখ, তাও নকল। জীবন জানতে চেয়েছিল মেরিলের আসল নাম, এমনকি দেখতে চেয়েছিল সোনালি চুলের তন্নি সুন্দরী মেরিল ম্যাক্সের আড়ালে থাকা পুরুষটিকে। কারণ সে তো ভালোবেসেছিল, মেরিলকে ভালোবেসেছিল, একটা মানুষকে ভালোবেসেছিল। সে লড়াই করতেও প্রস্তুত তার দেশীয় সমাজ, পরিবার, এমনকি নিজের মননে বয়ে চলা আজন্ম লালিত সংস্কারের সঙ্গেও। মেরিল পিছিয়ে এসেছিল। জীবনকে ভালোবাসলেও মেরিল কখনো বলেনি তার আসল নাম। মেরিল ভয় পেয়েছিল জীবনের সামনে এসে দাঁড়াতে। মেরিলের আড়ালে থাকা যে পুরুষ, সেই পুরুষ পরিচয়ে নিজেকে মেলে ধরতে। মেরিল কল্পনা করেছিল তার আসল রূপ দেখলে জীবন ভয় পাবে, ঘৃণায় ফিরিয়ে নেবে মুখ। মেরিল লড়াই করছিল মেরিল ম্যাক্স আর তার পিছনে থাকা পুরুষটির সঙ্গে। জীবন বলেছিল, সব কিছুর সঙ্গে লড়াই করব মেরিল, মানুষের সঙ্গে, তাদের সংস্কারের সঙ্গে। দেখো, ভালোবাসা একদিন ঠিকই জিতবে। নিজেদের মতো একটা জীবন সাজিয়ে নেব দুজন। তুমি ছেড়ে দেবে এই ছদ্মবেশী জীবন, এই মেরিগোল্ড পানশালায় কতগুলো লোলুপ চোখের দৃষ্টি, ছুড়ে দেওয়ার ডলার কুড়িয়ে নেবার জীবন থেকে বেরিয়ে এসো মেরিল। মেরিলের চোখের কোণ ছলছল করে উঠেছিল, ক্রিমসন রঙের ঠোঁট কেঁপে উঠেছিল থরথর করে। তবুও কাঁদতে পারেনি মেরিল ম্যাক্স।
নকল চোখের মণি যদি ভেসে যায় চোখের জলে, আঠা দিয়ে লাগানো চোখের পলক যদি পড়ে যায় খুলে। মেরিল হেসেছিল, করুণ হাসি হেসে প্রথমবার ঠোঁট রেখেছিল কলকাতার আহিরি টোলার ছেলে জীবেন বোসের ঠোঁটের ওপর। দুদিন আগে আসা ইমেলটা দেখে আশ্চর্য হয়েছিলেন ষাটোর্ধ্ব কলকাতার এক কলেজ থেকে অবসর নেওয়া অধ্যাপক জীবেন বোস। আশ্চর্য হয়েছিলেন ইমেল বক্সে উইলিয়াম ক্যাডেন্স নামটা দেখেও। ইমেলের সঙ্গে আসা একটা অ্যাটাচমেন্ট ফাইল, সেটাই খুলেছিলেন আগে। বিরল কেশ, মুখে স্মিত হাসির এক শ্বেতাঙ্গ পুরুষের ছবি দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তারপর পড়েছিলেন ইমেলে আসা চিঠিখানা। চিঠিতে লেখা ছিল, ইটালীয় এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামানুজমের স্ত্রী রোজেলার থেকে অনেক কষ্টে জোগাড় করে এই চিঠি লিখতে বসা। চিঠিতে লেখা ছিল, জীবন কি এখন মনে করতে পারে ৩৭ বছর আগে আমেরিকার ম্যানহাটন শহরের আলাপ হওয়া মেরিল ম্যাক্সের কথা? চমকে গিয়েছিলেন জীবেন বোস। চিঠিটা লিখেছে মেরিল। সে জানিয়েছে ২ মাস পর ম্যানহাটন শহরে আবার পা রাখছে মেরিল। এবার আর মেরিল ম্যাক্স পরিচয় নয়, একক সঙ্গীতের অনুষ্ঠানে জ্যাজ সঙ্গীত পরিবেশন করবে উইলিয়াম ক্যাডেন্স। প্রথমবারের জন্য হয়তো মেরিল জনসমক্ষে আসবে নিজের পরিচয়। এই দিনটা কি দেখা হতে পারে? সেই দিনটায় কি পাশে থাকবে জীবেন বোস? অনেকক্ষণ চুপ করে বসেছিলেন জীবেন বোস। গত দুদিনে অনেকবার পড়েছেন চিঠিখানা। কত কথাই যে মনে পড়ে যাচ্ছে। সেই আহমেদ চাচার একতলার বাড়ি, ম্যানহাটন শহর, ব্রুকলেন ব্রিজ, মেরিগোল্ড পানশালা আর মেরিল ম্যাক্সের মুখ, সোনালি চুল, নীলচে ধূসর চোখ। কয়েকদিন মেরিলের সঙ্গে যোগাযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাগজপত্র জমা দেবার শেষ তারিখ ছিল মাথার উপর। দিনের বেলা বিশ্ববিদ্যালয়, আর তারপর আহমেদ চাচার বাড়ির এক তলার ঘরে গবেষণাপত্র তৈরি। এই করেই সময় কাটছিল জীবেনের। তবুও সেদিন মেরিলের ঠোঁটের ছোঁয়ায় নতুন করে ভালোবাসা জেগে উঠেছিল তরুণ জীবেনের মনে। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় জীবেন ছুটে গিয়েছিল মেরিগোল্ড পানশালায়। না, মেরিলের কোনো অনুষ্ঠান ছিল না, তার পরদিনও নয়। পানশালা কর্তৃপক্ষ জীবেনকে জানিয়েছিল মেরিগোল্ডের সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছে ড্রাগ কুইন মেরিল ম্যাক্সের। মেরিল এরপর চলে যাবে সিয়াটেল শহরে এক বিয়ার পাবে চুক্তি নিয়ে। উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছিল জীবেন ব্রুকলেন ব্রিজের কাছে সিলভার নেস্ট অ্যাপার্টমেন্টে মেরিলের একতলা ফ্ল্যাটের উদ্দেশ্যে। কিন্তু সিকিউরিটি গার্ডের বাধায় ফিরে আসতে হয়েছিল জীবেনকে। সঙ্গে নিয়ে এসেছিল গার্ডের কাছে রেখে যাওয়া জীবেন বোসের নামে রাখা শক্ত পার্চমেন্ট কাগজের খামে রাখা মেরিল ম্যাক্সের চিঠি নিয়ে। মেরিল লিখেছিল সে চলে যাচ্ছে ম্যানহাটন ছেড়ে। আমেরিকার সিয়াটেল শহরের এক পানশালার সঙ্গে এখন চুক্তিবদ্ধ সে, আর কখনো ফিরে আসবে না ম্যানহাটন শহরে। যদি কোনোদিন ফিরে আসে তবে মেরিল ম্যাক্সের পরিচয় নয়, মেরিলের আড়ালে থাকা আসল মানুষটার, পুরুষ মানুষটার পরিচয়ই। সেদিন কি জীবেন পাশে থাকবে? কোনো ছদ্ম পরিচয় নয়, আসল রক্ত মাংসের একজন মানুষের পাশে, তার সবটুকু ভালোবাসা উজাড় করে। চিঠিটা ছিঁড়ে ফেলেছিল জীবেন। ছেঁড়া টুকরোগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল আহমেদ চাচার একতলার ঘরের ফায়ার প্লেসে জ্বলতে থাকা আগুনের ভিতর। দাঁতে দাঁত ঘষে, ঘৃণায়, ক্রোধে মুখ কুঁচকে উঠেছিল জীবেনের। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জীবেন বোসের। ফিরে এসেছিল দেশে, কলকাতার একটা নামী কলেজে অধ্যাপনা। কয়েক বছর পরে বাড়ি থেকে দেখে শুনে দেওয়া নীলিমা ঘোষের সঙ্গে বিবাহিত জীবনে অভ্যস্ত হওয়া
সবই হয়েছিল। শুধু ম্যানহ্যাটন শহরের মেরিল ম্যাক্স একটা প্রাক্তন প্রেম হয়ে থেকে গিয়েছিল। এই 37 বছরে সেই মুখও ফিকে হয়ে এসেছিল, কিন্তু ইমেলে আসা উইলিয়াম ক্যারেন্সের স্মিত হাসি মুখের ছবি সব মনে করিয়ে দিল। এমন হাসি যে শুধু একজনই হাসতে পারে, আর সে শুধুমাত্র সোনালি চুলের, নীলচে ধূসর চোখের ড্রাগ কুইন মেরিল ম্যাক্স। কম্পিউটারের টেবিলের সামনে চেয়ার টেনে বসা ষাটোর্ধ্ব জীবেন বোস মুছে ফেললেন যেটুকু লিখেছিলেন। মেরিল তাকে বলেছিল যেদিন সে নিজের পরিচয় ফিরে আসবে ম্যানহ্যাটন শহরে, সেদিন কি জীবেন পাশে থাকবে তার? হ্যাঁ, জীবেন বোস থাকবেন, মেরিলের পাশে নয়, মেরিলের পরিচয়ের থেকে বেরিয়ে আসা উইলিয়াম ক্যাডেন্সের একজন ভারতীয় বন্ধু হিসেবে। মেরিল, তুমি পরজন্মে রাধা হয়ে জন্মিও। তোমার শরীরে তরুণ জীবেন এঁকে দেবে ভালোবাসার ছবি, দু গালে মাখিয়ে দেবে গোলাপি আবির। মেরিল, তুমি রাধা হয়ে জন্ম নিও এবার, আর জন্মে প্রাক্তন নয়, তুমি আমার সহধর্মিণী হয়েও। জীবেন বোস কিপ্যাডে টাইপ করলেন, মাই ভেরি ইয়ং ফ্রেন্ড উইলিয়াম। বিশেষ দ্রষ্টব্য: আমেরিকায় ড্রাগ কুইন কালচার সে দেশের সমকামী মানুষদের ভিতর অতি জনপ্রিয় একটি সংস্কৃতির অঙ্গ। আমেরিকার রু পলস একজন প্রখ্যাত ড্রাগ কুইন হিসেবে পপ সঙ্গীতের দুনিয়ায় সমাদৃত। সম্প্রতি আমেরিকান টিভিতে আমেরিকান ড্রাগ কুইন সুপারস্টার অনুষ্ঠানটি বহুল চর্চিত ও জনপ্রিয়। ভারতবর্ষের মুম্বাই নিবাসী যুবক সুশান্ত দীপগিকর ওরফে রানী কোহিনূর হিন্দি ও ইংরেজি পপ সঙ্গীতের পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন ড্রাগ কুইন জীবন। এতক্ষণ শুনছিলেন লেখক ইমন অর্ণবের কলমে পরজন্মে হইও রাধা। আজকের গল্প পাঠে ছিল নীল। এছাড়া মহিলা কণ্ঠে ছিল মৌমিতা সাহা, আর গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি বুবাই সাহা। আর প্রচ্ছদ অলঙ্করণ, শব্দগ্রহণ ও আবহে মিহাস প্রোডাকশন হাউস। সমস্ত পর্ব পরিচালনায় আমি বুবাই সাহা। আপনাদের আজকের গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং অবশ্যই গল্প শুনতে থাকুন।